প্রতারকের কোনো ক্ষমা হয় না। আপনার সাথে যাই হয়ে যাক না কেন, আপনি মিথ্যে দিয়ে আমার সাথে সম্পর্ক শুরু করে একদম ঠিক করেননি। যতটা মনের জায়গা করে নিয়েছিলেন তার চেয়ে অধিক তাড়াতাড়ি মন থেকে উঠে যাচ্ছেন। আপনাকে আমি সহ্য করতে পারছি না। ভারী বর্ষণের মাঝেও খরার মতো সময় কাটছিল নিতুর। বাবা মায়ের সঙ্গে তার কথা হয়েছে। নতুন বাসায় আসার 3 দিনের মাথায় জিয়ান তাদেরকে নিয়ে এসেছিল। হাতে পায়ে ধরে অনেক অনুনয় বিনিময় করেছে, নিতুকে ভিক্ষা চেয়েছে। জিয়ানের ওপর তারা ক্ষুব্ধ থাকলেও সেটা ছিল সাময়িক। একটা মেয়ের জীবনে বিয়ে নামক শব্দ জুড়ে গেলে কি ছেড়ে যাওয়া এতটাই সহজ? অন্তত বাঙালি মেয়েদের জীবনে তো নয়। এই জন্যই হয়তো রাগ জেদকে প্রশ্রয় না দিয়ে বাবা মা বোন দুলাভাই সকলেই নিতুকে সবটা মেনে নিতে বলেছে। সংসারে ঝামেলা হয় সেটা নিতুও জানে, তাই বলে প্রতারণা? মা বোন যখন মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছিল, নিতু কিচ্ছুটি বলেনি। চুপচাপ সবার কথা শুনে গেছে। কী বা বলবে সে? তার আগেও কিছু বলার ছিল না, আর এখনও নেই। তবে মনে মনে ঠিকই সে ভেবে নিয়েছে, আজ হলেও সে জিয়ানকে ছেড়ে চলে যাবে, কাল হলেও যাবে। এই জন্য সে কাউকে কিছু বলার প্রয়োজন মনে করেনি। কিছুদিন বাদেও শ্বশুর শাশুড়িও এসেছিল। তারাও তাদের ভুলের জন্য অনুতপ্ত। কিন্তু নিতু যেন স্তব্ধ, জড় বস্তু, পুতুলের মতো, যার মাঝে কোনো রাগ ক্ষোভ প্রাণ কিছুই নেই। ভাবির জন্যই জিয়ান নিতুকে নিয়ে আলাদা থাকছে। এতে বাবা মায়েরও সায় রয়েছে, কারণ তারা কেউই চায় না মিনার জন্য আবার ওদের মাঝে কোনো ঝামেলা হোক। মাহিরাও আজকাল ও বাড়িতে আসছে। নিতু নিশ্চয়ই এইসব ভালোভাবে নেবে না। মনের ওপর ফের বাজে প্রভাব পড়বে। জিয়ান কোনো মতেই নিতুকে হারাতে চায় না, তাই সে নিতুকে নিয়ে আলাদা থাকাটাই শ্রেয় মনে করেছে। নিতু বসে আছে বারান্দার ফ্লোরে। রান্নাঘর থেকে শব্দ এলো, কিছু পড়ে গেছে হয়তো। জিয়ান অফিস থেকে এসে রান্না করতে চলে গেছে। শুধু আজ নয়, 1 মাস ধরেই এই নিয়ম চলে আসছে। চাইলেই কাজের খালা রাখা যায়, তবে জিয়ান চাইছে সে নিজেই নিতুর জন্য রান্না বান্না করবে, সব রকম কেয়ার করবে। অতি আদরে বড় হয়ে ওঠা নিতু রান্না বান্নার রও জানে না। কখনো তাকে রান্নাঘরের গণ্ডিও পেরোতে হয়নি। হেসেলে সর্বদা মা এবং কাজের মেয়ে সামলাতো। নিতুর ভীষণ ইচ্ছে ছিল বিয়ের পর সে তার শাশুড়ির থেকে রান্না শিখবে। শখ ইচ্ছে তো আর আরো কিছুই ছিল, এখন যেন সব মরীচিকা। জিয়ান হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে ঘরে এলো। ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল সবগুলো ড্রয়ারে ব্যস্ত হয়ে কিছু খুঁজছে। ঘুটুর মুটুর শব্দ শুনে নিতু বারান্দা থেকে ঘরে চলে এলো। ওকে দেখা মাত্রই জিয়ান জিজ্ঞাসা করলো, বার্না, মলমটা দেখেছ? নিতু জিয়ানের হাতের দিকে তাকালো। ডান হাতের আঙ্গুলের কাছের অনেকখানি জায়গা লালচে হয়ে আছে। সে কোনো প্রশ্ন না করে নিশ্চুপ থেকে মহলমটি খুঁজে হাতে দিল। তৎক্ষণাৎ আবার কি যেন ভেবে নিজেই জিয়ানের হাতে মহলম লাগিয়ে দিল। এই ঘটনায় যেন জিয়ানের সমস্ত কষ্ট ধুয়ে পানি হয়ে গেছে। ভাতের গরম মার হাতের পড়ায় যতটা যন্ত্রণা হচ্ছিল, এখন তার চেয়েও অধিক বেশি আনন্দ অনুভব হচ্ছে। সে মনে মনে ভাবছে, ভাগ্যিস ভাতের মার পড়েছিল। মহলম লাগানো শেষে নিতু ভারী কণ্ঠে বলল, রান্না শেষ? জিয়ান বলল। হুম, তরকারি বাকি আছে। নিতু কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে রইল। তার আজ নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। কেন যে আগে সে রান্নাটা শিখল না। নিতুর রাগ জেদ এত বেশি, মনটাও ঠিক ততটাই নরম। জিয়ানের প্রতি তার ক্ষোভ থাকা সত্ত্বেও এখন ভীষণ কষ্ট হচ্ছে। সে নীরবতা কাটিয়ে বলল, রান্না করতে হবে না, দোকান থেকে কিছু এনে দিন। কিন্তু আমি তো বাইরের খাবার পছন্দ করি না। একদিন খেলে কিছু হবে না। আমি রান্না করতে পারবো নি তো, তুমি বিশ্রাম নাও। নিতু বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে রইল। সারাদিন কাজ করে এসেছে সে, আর বিশ্রাম নিতে বলছে নিতুকে। জিয়ান রান্নাঘরে চলে গেছে। কিছুক্ষণ বাদে
নিতুও রান্নাঘরে গেল। থমথমে মুখে বলল, আপনি আমাকে গাইড করুন, আমি রান্না করছি। জিয়ান সঙ্গে সঙ্গে বলল, না না, একদম না। বাবা মায়ের কাছে যখন ছিলে রান্নাঘরের আশেপাশে যাওনি, আর এখন আমি তোমাকে দিয়ে রান্না করাবো? অসম্ভব। তুমি রুমে যাও। এত আহ্লাদ করতে হবে না। বিয়ের আগের আর পরের জীবন কি এক হয়? তুমি আগেও যেমন ছিলে এখন তেমনই থাকবে। এমনিতে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর কোনো কষ্ট দিতে চাই না। নিতু জেদ ধরে বলল। ঠিক আছে, আজ তাহলে আমি খাবও না। জিয়ান দমে গেল। নিতুর রাগ সম্পর্কে সে অবগত, তাই নিজের অপারগতা মেনে নিয়ে বলল, রাগ করো না, আমি বলে দিচ্ছি। তবে তরকারিটা বসিয়ে তুমি ঘরে চলে যাবে, বাকিটা আমি সামলে নিতে পারবো, ঠিক আছে? নিতু প্রতি উত্তর করল না। জিয়ান যেইভাবে বলে দিল, নিতুও ঠিক সেভাবেই তরকারি বসিয়ে ঢেকে দিল। জীবনে প্রথমবারের মতো সে রান্না করছে। কিছুটা ভীতু ও কিছুটা আনন্দ কাজ করছে তার মাঝে। নিতুর হাসি হাসি মুখ দেখে সাহস সঞ্চয় করল জিয়ান। অগাছালো পিছন থেকে বাম হাত দিয়ে নিতুকে জড়িয়ে ধরে কাঁধে থুতনিয়ে রাখলো। হাসি বন্ধ হয়ে গেলেও নিতু সরল না, কিছু বললও না। জিয়ানের সঙ্গে তার মনে মনে ঝগড়া চললেও সে জিয়ানকে তার অধিকার থেকে বঞ্চিত করেনি। যখন কাছে চেয়েছে নিতু রাজি হয়েছে, বারণ করেনি। তবে সে যেন মন থেকে সায় দেয়নি, এইটাও জিয়ান বুঝতে পারত। জিয়ান ক্ষীণস্বরে বলল, আমার উপর কি এখনো রাগ আছে তোমার? গরম লাগছে, ঘরে যাব। জিয়ান ছেড়ে দিল নিতুকে। ছোটখাটো এই মুহূর্তগুলোতে নিতু সবসময় তাকে এড়িয়ে চলে। ওপর থেকে স্বাভাবিক ব্যবহার করছে মনে হলেও ভিতর থেকে একদমই নিস্তব্ধ হয়ে গেছিল নিতু। কয়েকদিন যাবৎ নিতুর মুড সুইং বেশি হচ্ছে। খেতে ভালো লাগে না, মাথা ঝিমঝিম করে, বমি বমি লাগে। কয়েকদিন স্বাভাবিক অসুস্থ মনে হলেও এখন ভয়টা মনে চেপে বসেছে। গত মাসে পিরিয়ড হয়নি, এই মাসেও মিসিং। ভয় সংশয় থেকে জিয়ানকে বলেছিল প্রেগনেন্সি কিট আনতে। জিয়ান রাতে বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিল। রাতে খেয়ে দিয়ে নিতু অপেক্ষা করছে সকাল হওয়ার। রাতে দুশ্চিন্তায় ঠিকমতো তার ঘুমও হয়নি, সারা রাত প্রায় জেগেছিল। ভোর 5টার দিকে উঠে সে ওয়াশরুমে গিয়ে প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করে। রেজাল্ট দেখে তার চোখ ছানা পড়া, বুক কেঁপে ওঠে। কিছুক্ষণ থম মেরে কিটের দিকে তাকিয়ে থাকে। পরক্ষণেই অগ্নিমূর্তি ধারণ করে ওয়াশরুম থেকে বেরিয়ে জিয়ানকে চিৎকার করে ডাকতে শুরু করে। জিয়ান ধড়ফড়িয়ে ঘুম থেকে উঠে বসে, চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? নিতু কিট ছুঁড়ে ফেললো বিছানার উপর। জিয়ান হাতে তুলে নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। রেজাল্ট পজিটিভ দেখে খুশিতে ঝলমল করে ওঠে তার মুখ। আনন্দে আত্মহারা হয়ে কিছু বলার পূর্বেই নিতু চিৎকার করে বলে, কেন করলি এই কাজ? কেন বেবি দিলি? বেবি নিব বলেছিলাম। জিয়ান নিতুকে শান্ত করতে বলল, আমার কথা শোনো নিতু। কিসের কথা শুনবো? তুই ইচ্ছে করে করেছিস এটা, যেন আমি তোকে ছেড়ে যেতে না পারি, তাই না? রাগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো নিতু। অবস্থা বেগতিক দেখে জিয়ান উঠে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। প্রথমে নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করলেও পরে নিতু চুপচাপ হয়ে যায়। জিয়ান নিতুর ছোট্ট ফ্ল্যাটটির আনাচে কানাচে আনন্দ ও খুশির ছোঁয়া। খবর পেয়ে দুজনের পরিবারই ছুটে এসেছে। মিষ্টিতে ভরে গেছে ঘর। নিতু স্তব্ধ নিশ্চুপ। মা হওয়া নিয়ে তো একসময় তার মাঝেও অনেক স্বপ্ন ছিল, তাহলে এখন সে কেন খুশি হতে পারছে না? জিয়ানের একটা ভুলের জন্য? একটা ভুল কি মনের মাঝে এতটাই দাগ কাটতে পারে? সবাই একসঙ্গে বসে আছে। নিতুর মা মমতা বেগম বললেন, জিয়ান, নিতুকে তাহলে আমাদের বাসায় নিয়ে যাই এখন। তুমি তো সারাদিন অফিসে থাকো, ওর দেখভাল করার জন্য তো কাউকে প্রয়োজন। জিয়ান সঙ্গে সঙ্গে বলল, না মা, নিতু আমার কাছেই থাকবে। আমি ওর দেখাশোনা করার জন্য আলাদা লোক রাখবো। নিতু এই প্রসঙ্গে কিছুই বলল না। সে এখানেই থাকুক কিংবা বাপের বাড়িতেই থাকুক না কেন, তা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। নিতুর বাবা মা এতটুকু বুঝতে পেরেছে এতদিনে।
জিয়ান তাদের মেয়েটাকে ঠিক কতটা ভালোবাসে। সত্যি বলতে এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার প্ল্যান দুই পরিবারেরই ছিল। বাচ্চা হলে হয়তো নিতু আর এমন থাকবে না, তার মন পাল্টে যাবে, আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। জিয়ান খুব করে চাই তার নিতু আগের মতো হয়ে যাক, তাই তো এইভাবে বাচ্চা নেওয়া। কেউ আর নিতুকে নিয়ে যাওয়ার জন্য জোর করলো না। মাঝে মাঝে তারা এসে কয়েকদিন করে থেকে যাবে। নিতুর মা যাওয়ার পূর্বেই মেয়ের হাতে চুমু খেলেন। তার চোখে অশ্রু, আনন্দের অশ্রু। তার সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে, তার চোখে দৃশ্যপটে এখনো ভাসছে। এই তো কিছুদিন আগেও মেয়েটা তার আঁচল ধরে ঘুরতো, সারাক্ষণ মা মা ডেকে বাড়ি মাথায় তুলে ফেলতো। আর সেই মেয়েটাই এখন মা হবে, তাই আনন্দে খুশিতে চোখে পানি এসে পড়েছে। তিনি নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, এবার একটু স্বাভাবিক হ মা, আগের মতো হাসি খুশি থাক, অতীত ভুলে যা। জিয়ান তো আর তোকে ছেড়ে যায়নি। দুনিয়ার সমস্ত কিছু একদিকে আর অন্যদিকে তুই। কেন এরকম জেদ করে শুধু শুধু ছেলেটাকে কষ্ট দিচ্ছিস আর নিজেও কষ্ট পাচ্ছিস? জীবনটা ভীষণ ছোট রে মা। এক জীবনে যদি রাগ অভিমান করেই সময় নষ্ট করে ফেলিস, তাহলে ভালো আর থাকবি কবে? নিজের ভালো থাকা নিজেই তৈরি করে নিতে হয়, অন্য কেউ তোর ভালো থাকাটা তৈরি করতে পারবে না। আমার কথাগুলো নিয়ে একটু ভাবিস রে মা। নিজের যত্ন নিস, খাওয়া দাওয়া ঠিকমতো করিস। আর এখন কিন্তু তুই একা নোস, তোর মাঝেও আরেকটা প্রাণ বেড়ে উঠছে। নিজের জন্য না হলেও ওর জন্য তো ভালো থাকার চেষ্টা কর। নিতু মায়ের সবগুলো কথা চুপচাপ শুনে গেছে শুধু। সবাই চলে যাওয়ার পর আবার বাড়ি ফাঁকা হয়ে গেছে। 2 দিনের ভিতরে জিয়ান 19 থেকে 20 বছরের একটা মেয়ে ঠিক করে। জিয়ান অফিসে থেকে না আসা অবধি শুধু মেয়েটা নিতুর সঙ্গে সঙ্গে থাকবে এবং খেয়াল রাখবে। আর একজন কাজের খালা ঠিক করে, যিনি 3 বেলা এসে শুধু বাড়ির কাজ করে যাবে। নিতুর মাঝে আর একটা প্রাণ আছে, এইটা সে মন থেকে অনুভব করতে পারে না। হয়তো এমনিতেও এই অনুভূতি হতো না যদি না প্রেগনেন্সি সিনড্রোমস তার মাঝে দেখা যেত। বাচ্চা পেটে আসার পর থেকেই তার অস্বস্তি শুরু হয়। কিছুই খেতে পারে না, সারাক্ষণ মুখ তিতকুটে হয়ে থাকে, পেটে কিছুই থাকে না, তবুও সারাক্ষণ বমি বমি একটা ভাব থাকে। মাথা কেমন ঝিমঝিম করে, তেঁতুল ছাড়া আর কিছুই তার ভালো লাগে না। যে কোনো খাবারের গন্ধই তার বিরক্ত লাগে, বিশেষ করে মাছের গন্ধ সে একেবারেই সহ্য করতে পারে না। এই এই জন্য জিয়ান বাড়িতে মাছ আনা বন্ধ করে দিয়েছে। সে নিজেও নিতুর জন্য মাছ খায় না। নিতু যখন একা একা থাকে তখন আনমনে সে পেটের উপর হাত রাখে, বোঝার চেষ্টা করে এখানেই বুঝি আছে সে ছোট্ট প্রাণ। কিন্তু মা হওয়া যে সহজ বিষয় নয়। এই যে এত এত অসহ্য যন্ত্রণা যে তাকে সহ্য করতে হচ্ছে, এগুলো তো সে আগে কখনো অনুভব করেনি। তবে এখন জিয়ানের কেয়ার করার পরিমাণ আরো বেড়ে গেছে। এক কথায় বলতে গেলে নিতুকে সে চোখে হারায়। 2-1 দিন পরপরই বাবা মা শ্বশুর শাশুড়ি বোন দুলাভাই এসে নিতুকে দেখে যায়। আসার সময় এক গাদা করে খাবার নিয়ে আসে। এত খাবার দেখে কাক গুলিয়ে ওঠে নিতুর। নিতু যে মা হচ্ছে তার মাঝেও যে আর একটা প্রাণ আছে, এইটা সে সত্যিকার অর্থে মন থেকে অনুভব করে। একদিন মাঝরাতে হঠাৎ করে সে পেটে আঘাত পায়। ঘুমের ঘোরে তখন বুঝতে না পারলেও ঘুম ভাঙার পরে বুঝতে পারল তার সেই ছোট্ট প্রাণ পেটে কিক দিচ্ছে। সে ব্যথা পাচ্ছে, তবুও অদ্ভুত আনন্দ হচ্ছে তার মাঝে। সে তার বড় পেটটির উপর হাত রাখল। এই তো আবারও কিক দিল। নিতু উঠে বসতে চাইল, কিন্তু একা উঠে বসতে শুতে তার এখন অনেক সমস্যা হয়। সে জিয়ানকে ডেকে তুলল। জিয়ান কিছুটা ভয় পেয়ে বলল, কি হয়েছে, কিছু লাগবে? নিতু ক্ষীণস্বরে বলল, আমি আসবো? জিয়ান নিতুকে ধরে বালিশের সঙ্গে হেলান দিয়ে বসিয়ে দিল। নিতু এক হাত ধরে বলল, খারাপ লাগছে? নিতু কিছু বলল না। জিয়ানের হাতটা নিজের পেটের উপর রাখলো। জিয়ান আনন্দ চিৎকার করে বলল, বাবু, কি দিচ্ছে?
নিতু ছলছল নয়নে উপর নিচ মাথা ঝাঁকালো। নীল রঙের ড্রিম লাইটের মৃদু আলোতে নিতুর হাসি, ছলছল করা নয়ন সবই স্পষ্ট দেখতে পাচ্ছিল জিয়ান। সে নিতুর পেটে আলতো করে চুমু খেয়ে নিতুকে বুকের মাঝে জড়িয়ে ধরল। এইভাবে কতটা সময় পার হয়েছে কেউই জানে না। নিতুর সকল অভিমান, গ্লানি, কষ্ট মনে হচ্ছে আজ নেই হয়ে গেছে। নতুন প্রাণের অস্তিত্ব তাকেও নতুন একটা জীবন উপহার দিয়েছে। জিয়ানের বুকে মাথা রেখে নিতু বলল, বাচ্চা হওয়ার সময় তো অনেক মেয়ে মারা যায়। যদি আমি মারা যাই, আপনি কি করবেন? জিয়ানের বুক কেঁপে ওঠে। সে শক্ত করে জড়িয়ে ধরে বাঁধন। মৃদু ধমকের সুরে বলল, একদম আজে বাজে কথা বলবে না নিতো, এসব আমার একদম ভালো লাগে না। এগুলো তো সত্যি কথা, আপনিই বলেন, এমনটা কি হয় না? হলে হয়, কিন্তু আমার নিতুর সাথে এমনটা কখনো হবে না। আমার আল্লাহ এত নিষ্ঠুর না। নিতুর গলা ধরে আসছে। এর আগে তো কখনো তার এমনটা অনুভব হয়নি। মরে যাওয়ার কথা, তাহলে আজই কেন মনে এলো? এই সুন্দর মুহূর্তেই কেন? হারানোর ব্যথায় বুক ভারী হয়ে যাচ্ছে। সত্যি যদি সে মরে যায়, তখন তাহলে জিয়ানের কি হবে? সে কি তার অনাগত বাবুটাকে দেখে মরতে পারবে না? সে তো জিয়ানের থেকে হারিয়ে যেতে চায় না এভাবে। নিতু কণ্ঠস্বর শক্ত করে বলল, যদি ডাক্তার বলে বাচ্চা আর মায়ের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যাবে, তাহলে আপনি কাকে বাঁচাবেন তখন? খবরদার, ভুলেও কিন্তু আমাকে বাঁচানোর কথা বলবেন না। আমি তো অনেকটা সময় পৃথিবীতে থেকেছি, পৃথিবীর আলো দেখেছি, কিন্তু আমার বেবি তো দেখেনি। কথা দিন, এমন সিচুয়েশন এলে আপনি ওকেই এই পৃথিবী দেখানোর সুযোগ করে দিবেন। জিয়ান এবার কেঁদে ফেলে। নিতুর মুখ চেপে ধরে বলে, চুপ, এসব কথা একদম বলবে না। এমন কিচ্ছু হবে না। আমি কাউকে হারাতে চাই না, হারাতে পারবো না। আমার তোমাকে লাগবে, আর আমাদের বেবিকেও। কত স্বপ্ন আছে আমাদের, আমরা তিনজন একসাথে সেই স্বপ্ন পূরণ করব। স্বপ্ন আমারও আছে, কিন্তু জিয়ান নিতুকে থামিয়ে দিয়ে নিতুর ঠোঁটে গভীর চুম্বন দিল। আর কোনো কিন্তু সে মাঝে আনতে চাইল না। নিতুর তার সর্বদা নিতুকে তার কাছেই থাকতে হবে। সকালে জিয়ান ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল। অফিসে যাওয়ার পূর্বে নিতুকেও উঠিয়ে ফ্রেশ করিয়ে অল্প কিছু খাবার খাইয়ে দিল। এর মাঝেই নিতুর দেখাশোনা করার মেয়েটি চলে আসে। ওর নাম স্বপ্না। যেমন মিষ্টি দেখতে, তেমনি ওর যত্ন নেওয়ার ক্ষমতা। জিয়ান বাসায় আসার আগ অব্দি নিতুর সময়টা শাপলার সাথে বেশ ভালোভাবেই কেটে যায়। শাপলা, নিতুর কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে। ও খেতে চায় না জানোই তো, জোর করে হলেও খাবে। আর যে কোনো প্রয়োজন যখন দরকার সঙ্গে সঙ্গে আমাকে কল করবে, মনে থাকবে? শাপলার উদ্দেশ্যে বলল জিয়ান। শাপলা মাথা দুলিয়ে বলল। জিয়ান নিতুর দিকে তাকিয়ে কিছুটা লজ্জা পেল। সে শাপলাকে বলল। রান্নাঘর থেকে ওকে দুধটা এনে দাও। শাপলা রান্নাঘরে চলে গেল। নিতু বলল। একটু আগেই না দুধ খেলাম। জিয়ান নিতুর কাছে এগিয়ে বসল, দু হাত ধরে বলল। হ্যাঁ, ওর সামনে তোর বউকে চুমু খাওয়া যাবে না। একটা চুমু খাই। নিতু হেসে ফেলল, দৃষ্টি নামিয়ে বলে। আজ যে খুব অনুমতি নেওয়া হচ্ছে। এতদিন কি আপনি চুমু খাননি? প্রতিদিনই তো অফিসে যাওয়ার আগে ঘুমের মধ্যে চুমু খেয়ে যেতেন। জিয়ান অবাক হয়ে শুধায়। তুমি জানলে কিভাবে? তুমি তাহলে তখন জেগেই থাকতে। হুম, জেগে যেতাম আপনার স্পর্শে। জিয়ান হাসে, প্রশান্তির হাসি। নিতুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে সে জড়িয়ে ধরে। শাপলার আশার পায়ের শব্দ শুনে ছেড়ে দেয়। গালে আলতো করে হাত বুলিয়ে বলে। নিজের খেয়াল রেখো যান, আসছি। সাবধানে যাবেন। জিয়ান অফিসে চলে যায়। শাপলা দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলে। আপা নেন। রেখে যাও, পরে খাবো। পরে কেন? ভাইজান কইছে এখনই খাওয়াইতে, আপনি এখনই খাবেন। তোমার ভাই একটু আগে খাইয়ে গেছে, এখন আর পেটে জায়গা নেই। অল্প হইলেও খাইতে হইব, ভাইজান আমারে দায়িত্ব দিয়ে গেছে না। নিতু বুঝল শাপলা নাছোড় বান্দা, তাই সে কয়েক ঢোক খেয়ে টেবিলের উপর গ্লাসটি রেখে দিল। শাপলাকে ধরে সে খাট থেকে নিচে নামে।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উঁচু পেটের উপর হাত রেখে আনমনে মুচকি হাসে। পেটে হাত বুলিয়ে বলে, বলো তো শাপলা, আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? শাপলা মাথার চুলকে ভাবুক হয়ে বলল, মেয়ে আপনাগো পরির লাগান একটা মাইয়া হইব। কেন বলো তো, ছেলে হবে না কেন? তোমার ভাইয়াও বলে মেয়ে হবে। জানি না তো, আমার মন কইল তাই কইলাম। আপা, এখন তো আলতা না কি জানি করে, আপনি করেন নাই? তাইলেই তো জানতে পারতেন পোলা হইব নাকি মাইয়া। নিতু হেসে বলল, আল্ট্রাসোনোগ্রাফি এখনো করিনি। তোমার ভাইয়া অনেকবার বলেছে, রাজি হয়নি। কেন? সে তো অনেক কারণ। পরে অবশ্য ভেবেছিলাম সারপ্রাইজ থাকুক, বাবু হওয়ার পরেই জানা যাবে, কিন্তু এখন বাবা মা আব্বু আম্মু সবাই জোর করছে। বাবু কেমন আছে সেটাও তো জানা যাচ্ছে না, জানতে হবে। তাই এই শুক্রবার যাব বলেছি। ভালো হইব, তাইলে জানা যাইব। নিতু হঠাৎ পেটে হাত রেখে আর্তনাদ করে ওঠে। শাপলা ভয় পেয়ে যায়। উঠে গিয়ে নিতুকে ধরে বিছানায় বসে জিজ্ঞাসা করে, আপা কি হইছে? ভাইজান রে কল দিমু? নিতু শাপলার হাত চেপে ধরে মৃদু স্বরে বলল, আহা, ব্যস্ত হচ্ছ কেন? কিছু হয়নি আমার। তাইলে আপনি এমন করতাছেন কেন? পেটের ভিতর বাবু কিক দিয়েছে। কি দিতাছে? লাথি দিয়েছে। এবার বুঝেছো? ও, এবার বুঝছি। আমি একটু দেখি। নিতু হেসে বলে, দেখো। শাপলা নিতুর পেটের উপর হাত রাখলো। বাবু কিক দেওয়ার পর সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলল, হ, এই তো বাবু লাথি দিতাছে। এখন মনে হইতাছে আপা ফুলা বাবু হইব। একটু থেমে সে নিতুর পেটে হাত বুলিয়ে বলল, এই যে দুষ্টু, মাইরে এমনে লাথি দিতাছ কেন? মাই কষ্ট পায় না? শান্ত হও, চুপ করে শুয়ে থাকো। নিতু শাপলার কথা ধরন শুনে খিলখিল করে হাসতে থাকে। সময় যাচ্ছে তার আপন গতিতে। নিতুর এখন 9 মাস চলছে। তার চলাফেরার বেশ বেগ পেতে হচ্ছে। অবশ্য এতে খুব একটা কষ্ট তাকে করতে হয় না। মমতা বেগম এবং আফরোজা বেগম দেখাশোনা করার জন্য 1 মাস যাবৎ এই বাড়িতেই আছেন। যত্নের কোনো ত্রুটি রাখেনি এই 2 মা। রোজ রোজ 2 বেয়ান গল্প জুড়ে দেয় তাদের নাতনিকে নিয়ে। রাজপুত্র আসবে বাড়িতে। কত শত নাম ভেবে রেখেছে সবাই, কিন্তু এখনো কোনো নাম ফাইনাল করা হয়নি। জিয়ান অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। নিতু খাটের উপর হেলান দিয়ে বসে আছে। তার দৃষ্টি জিয়ানের দিকে। জিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? নিতু মুখ গোমড়া করে বলল, এখনো তো আমাদের ছেলের কোনো নাম রাখা হলো না। জিয়ান হেসে বলল, রাখবই তো। সবাই কত কত নাম রাখছে, একটা না একটা সিলেক্ট তো করাই হবে। সেটা কবে? যেদিন আমার বাবু দুনিয়াতে আসবে, সেদিন ওর মুখ দেখার পর যেই নামটা আমার প্রথম মনে আসবে, সেই নামটাই রাখবো। বাবুকে কি সবার আগে আপনি কোলে নেবেন? জানি না, সবার আগে আমি তোমাকে দেখব। তুমি সুস্থ আছো কিনা সেটা জানার বেশি জরুরি আমার। যদি দেখেন আমি মারা গেছি? জিয়ানের মুখের রং পাল্টে যায়। সে চোখ মুখ শক্ত করে বলে, তোমার এসব কথা ভালো লাগে না নিতু। আর কতবার বলবো তোমায় এই কথা? কেন এভাবে আমাকে কষ্ট দাও তুমি? নিতু চুপ করে রইল কিছুক্ষণ। এরপর বলল, আচ্ছা সরি, আর বলবো না, একটু কাছে আসেন। জিয়ান কাছে এসে বসল। নিতুর চুলের মাঝে হাত বুলিয়ে বলল, আমি তোমায় হারাতে পারবো না, কেন বোঝো না তুমি? নিতু এবার আর কিছু বলল না। নিঃশব্দে মাথা রাখল জিয়ানের বুকে। মিনিট 5 পর জিয়ান ঘুরে দেখল অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। সে বলল, নিতু, আজকে অফিসে না যাই? নিতু মাথা তুলে বলল, কেন? তোমাকে এভাবে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ইস, ঢং। জিয়ান হেসে নিতুর কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা যাচ্ছি আমি, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফিজ।
জিয়ান অফিসে যাওয়ার পর নিতুর মা, শাশুড়ি এবং শাপলার সাথে বসে গল্প করছিল। আচার খাওয়ার সময় নিতুর লেবার পেন ওঠে। তৎক্ষণাৎ নিতুকে হাসপাতালে আনা হয়। প্রচণ্ড ব্যথায় সে চিৎকার করে কাঁদছিল এবং বারবার জিয়ানকে দেখার জন্য আর্তনাদ করছিল। আফরোজা বেগম নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, একটু সহ্য কর মা, জিয়ানকে ফোন করেছে তোমার বাবা, ওই এখনই আসছে। নিতুর নর্মালে ফুটফুটে একটা সুন্দর ছেলে বাবু হয়েছে, ঠিক যেন রাজপুত্র। ডক্টর এবং নার্স বাইরে এসে দেখলেন কারোর মুখে কোনো হাসি নেই, সবার চোখে পানি। ডাক্তার বিস্মিত হয়ে বললেন, আপনারা সবাই কাঁদছেন কেন? পেশেন্ট এবং বেবি দুজনেই সুস্থ আছে। পাশ থেকে তখন অন্য একটি নার্স এসে ডক্টরের উদ্দেশ্যে মলিন কণ্ঠে বললেন, স্যার, পেশেন্টের হাজবেন্ড হাসপাতালে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই হাসপাতালে তাকে আনা হয়েছে। ডক্টর এবং বাকি নার্স কিংকর্তব্য বিমূঢ়। তাদের কথা বলার মতো কোনো ভাষা নেই। ভাগ্য কি এতটাই নির্দয় হতে পারে? সদ্য নবজাতক শিশু যে অল্প কিছুক্ষণ আগে দুনিয়ার আলো দেখল, তার বাবা আর এই দুনিয়ায় নেই। স্ত্রী হয়তো স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। যখন জানবে তার সবচেয়ে কাছের মানুষটাই আর নেই, তখন কি হবে তার? বড্ড অভিমান নিয়ে নিতু বেডে শুয়ে আছে। এই পর্যন্ত কেউ তাকে দেখতে ভিতরে এলো না। সবাই বাবুকে পেয়ে তাকে ভুলে গেছে। সবার কথা বাদ, জিয়ান, সে কি করে এমনটা করতে পারলো? সকালে কি বলেছিল সব ভুলে গেছে এখন, কিন্তু মন যেন বলছে অন্য কিছু। কোথাও একটা গরমিল আছে। সেটা কি? প্রশ্নের উত্তর পাওয়ার পূর্বেই নার্স বাবুকে এনে নিতুর কোলে দিয়ে বলল, ম্যাম, আপনার ছেলে কি সুন্দর হয়েছে দেখতে। নিতু ছেলেকে কোলে নিয়ে জাগতিক সকল দুঃখই যেন ভুলে গেল। কি আদুরে মুখ, ঠিক যেন জিয়ানের মতোই হয়েছে। নিতু অজস্র চুমু খেলো। বুকের সাথে জড়িয়ে ধরে নার্সকে বলল, আমার কি কেউ নেই এখানে? সবাই আসে ম্যাম, ওনারা কিছু ফর্মালিটি নিয়ে ব্যস্ত আছে তো, তাই আপনার কাছে আসতে পারেনি। আর আমার হাজবেন্ড, সেও ব্যস্ত। নার্স ইতস্তত করে বলল, সে সম্ভবত এখনো আসেনি। সবাই আছে, এখন আপনাকে বিশ্রাম নিতে হবে। বাবু আমার কাছে দিন। নার্সটি অন্য এক নার্সকে ইশারা করলো। সে এসে নিতুকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আপাতত আর কোনো সমাধান নেই তাদের কাছে। এমত অবস্থায় জিয়ানের মৃত্যুর খবর জানানো ঝুঁকিপূর্ণ। শুধু আফসোস এবং কষ্ট এতটুকুই, যেই মানুষটা জীবনের চেয়েও বেশি ভালোবাসত সেই মানুষটাকে শেষবারের মতো দেখতে পাবে না এই হতভাগী নারী। সময়, জীবন এবং নিয়তি যখন নিষ্ঠুর হয়, তখন বুঝি শেষটাও দেখিয়ে দেয়। কি নির্মম এই সত্য! পরিশিষ্ট জায়ানের মৃত্যুর খবর পেয়েছে নিতু একদিন পর। জায়ানকে কবর দেওয়া হয়েছে বাড়িতেই। নিতুর অবস্থা পাগল প্রায়। সে কবরের উপর মাথা রেখে চিৎকার করে কাঁদছে, আর্তনাদ করে বলছে, বারবার কেন ঠকান আমায়? প্রথমবার ক্ষমা করলেও এবার আর আপনাকে ক্ষমা করব না। তিনজনের একসঙ্গে বাঁচার কথা ছিল, একসাথে স্বপ্ন পূরণ করার কথা ছিল। তাহলে কেন গেলেন আমাকে একা রেখে? কি করে থাকবো আমি আপনাকে ছাড়া? আপনার মতো কে আমাকে আর ভালোবাসবে? আমি তো আমার জীবন্ত লাশ বানিয়ে দিয়ে গেলেন। জীবন্ত লাশ। আমি যে বেঁচে থেকেও বেঁচে নেই। খুব তো রাগ করতেন আমি মরার কথা বললে। আর এখন আপনি কি করলেন? কি করে পারলেন আমায় একবারও ছেড়ে যেতে? আমি তো হাজারবার বলেও যাইনি, আর আপনি একবার না বলেই চলে গেলেন এভাবে আমাকে নিঃস্ব করে। বাবুকে প্রথম কোলে নিয়ে নাম দেওয়ার কথা ছিল না আপনার? কই আপনি তো? কেন নাম দিলেন না? আপনি কেন কথা রাখেননি? আপনি মিথ্যেবাদী, মিথ্যেবাদী। নিতুর গলা ভেঙে গেছে কাঁদতে কাঁদতে।
তার পাশে বসে রয়েছে সবাই। সবার মাঝে থেকেও সে একা, কেউই তাকে মানাতে পারছে না, সারাতে পারছে না এখান থেকে। কবরের উপর মাথা রেখে নিতু ফুপিয়ে বলে, আপনাকে আমি ভীষণ ভালোবাসি জানেন, কখনো বলা হয়নি, বলা সুযোগটাও দিলেন না আমায়। আপনাকে ছাড়া এমন দ্বিধা নিয়ে আমি বাঁচবো কি করে বলতে পারেন?